আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আমার দেখা আজকে, অনেক ব্যস্ত শিডিউলের পর মিট বলতে গেলে। তোমরা কারা কারা যুক্ত হয়েছো প্রথমে জানিয়ে দাও। প্রথমে একটা কথা বলে রাখি যে একটু কথাটা এই লাইনটা একটু মন দিয়ে শুনো। সেটা হচ্ছে কি, তোমাদেরকে গভর্নমেন্ট প্রথম একটা শর্ট সিলেবাস দিয়েছিল, বলেছিল কি লাস্টের অধ্যায়টা বাদ যাবে চ্যাপ্টার 6, কিন্তু গত কিছুদিন আগে হঠাৎ করে ওনারা বলছে যে পূর্ণাঙ্গ সিলেবাস পড়িয়ে পরীক্ষা দেওয়া হবে। তো এটা আসলে একটু কনফিউজিং লাগতেছে আমার কথাটা, যে পূর্ণাঙ্গ সিলেবাস বলতে ওনারা কি বুঝিয়েছেন। ওনারা কি বুঝিয়েছেন যে যে সিলেবাসটা তোমাদের জন্য শর্ট করছে ওটা, নাকি আগের যে পুরো সিলেবাস সেটা, এখন এটা ওনারা ক্লিয়ার করেননি। সুতরাং আমি বলবো রিস্ক যেহেতু মানে নিতে চাও না তোমরা, সেহেতু চ্যাপ্টার 6 তোমাদের যেহেতু অ্যাডমিশন টেস্টে লাগবে, বা ভবিষ্যতে তুমি কোনোদিন যদি আইসিটি পড়াতে যাও তখনও লাগবে, বা তোমাদের যদি পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয় তখন তো চ্যাপ্টার 6 অবশ্যই লাগবে। তাহলে আমি সেক্ষেত্রে বলবো কোনো রিস্ক না নিয়ে, এখন যেহেতু প্রেশার কম, পরীক্ষা নাই তেমন একটা, এই অধ্যায়টার ক্লাসগুলো সবগুলো তোমরা করে ফেলবো। আর তোমরা সবাই জানো আজকের ক্লাসের আমি পরবর্তীতে শেষের দিকে ঘোষণা করব যে ডাটাবেস ম্যানেজমেন্ট লেকচার 1-এ যে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করেছিল, ও আমার থেকে একটা এমসিকিউ বই ফ্রি পাবে, যে বইটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এবং বইটি আমি নিজে ইমপ্রেসড যে মানে যে এফোর্ট দিয়ে বইটি করা, সেটার কারণে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, অনেকে লিখতেছে, আমি বলি সাউন্ড এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন তোমরা একদম ঠিকঠাক শুনতে পারবা, সাউন্ডের সমস্যাটা সলভ করা হয়েছে। তো তোমাদের যে কথাটা বলতেছিলাম, যে তোমরা চাইলেও পরীক্ষায় যেহেতু এটা আসার একটা সম্ভাবনা আছে, সেহেতু এই অধ্যায়টা একটু শিখে ফেলবা। এবং আর হচ্ছে এটা যেহেতু অ্যাডমিশন টেস্টে লাগবে, প্লাস হচ্ছে তুমি কাউকে আইসিটি পড়াতে গেলে তখনও কিন্তু তোমার এই অধ্যায়টা লাগবে। তো তখন আরেকটা ব্যাপার বলে রাখি, সেটি হচ্ছে যে তোমরা গত ক্লাসে যে সর্বোচ্চ মেনশন শেয়ার করেছিলে, এর মধ্যে থেকে 3 জন নাম সিলেক্ট করেছি আমরা, 3টা নাম। সেই 3টা নাম থেকে লটারির মাধ্যমে আমি আজকের ক্লাসের শেষের দিকে যে বই পাবে তার নাম বলে দিব, এবং আজকের ক্লাসেও যে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী হবে সে অবশ্যই আমার কাছ থেকে ফ্রি বই পাবে, এমসিকিউ বইটা ফ্রি পাবে। আরেকটা কথা বলে রাখি, কুরিয়ার সার্ভিস সহ ফ্রি পাবে। আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে এবং ক্লাসটি অবশ্যই তোমার পাবলিক টাইমলাইনে সর্বপ্রথম দেখা হবে, তুমি পাবলিক টাইমলাইনে শেয়ার করছো কিনা, আর সর্বোচ্চ মেনশন কয়জন করছো। ওকে, এবার আমাকে বলো কে কে যুক্ত হয়েছে, সবাই একটু মেনশন করে দাও। সবাই অনেকেই জানি ক্লাসটার জন্য অপেক্ষা করে। ময়ন বিন নাসির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারুফা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ, খুবই ভালো আছি আমি। লামিয়া যুক্ত হয়েছে, কেমন আছেন? খুবই ভালো। ফাতেমা কেমন আছেন? সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করো দ্রুত। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি বলবো তোমরা একটু সর্বোচ্চ শেয়ার আর মেনশন করবা, যে সর্বোচ্চ শেয়ার মেনশন করবে সে অবশ্যই বই ফ্রি পাবে। ঠিক আছে, আমি একটু পরে কথা বলা শুরু করব। তোমাদেরকে এর আগে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমরা আমাকে একটু জানাও, জাস্ট তোমাদের কার কার হাতে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই নাই? এ বইটা নাই কার কার হাতে একটু জানাও তো আমাকে। এ বইটা কার কার হাতে নাই একটু জানাও। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা নাই কার হাতে? আছে যার সে লিখবে না, আছে যার সে লিখবে না, শুধু নাই যার সে লিখবা, শুধু নাই যার সে লিখবা। ঠিক আছে, দুইটা জিনিস জানাও আমাকে একটু, কে থেকে ক্লাস করতেছো সেটা, আর হচ্ছে কি এই বইটি কার নাই সেটা। ওকে, এই দুইটা জিনিস একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। ওকে, হারানো সুর বলতেছে আমার নেই, বাকিরা কই? তোমরা সবাই কিন্তু জানো আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার আর মেনশনের উপর কিন্তু একজন বই ফ্রি পাবে, এটা জানো কিনা জানি না। তাহলে আমি বলবো ক্লাসটি সবাইকে শেয়ার করে ফেলো, আর হচ্ছে সর্বোচ্চ মেনশন করে দাও যতজনকে জানো। ইমন ফরিদপুর থেকে বলতেছো আসসালামু আলাইকুম স্যার, নাই নিউ। তাসনিম সুলতানা, আমি বলবো তুমি বইটি সম্পর্কে জানো, আর তোমরা জানো কিনা জানি না, আমার পেইড বেস 3 যেটা টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করা হবে পুরো আইসিটি বইয়ের, এটার আগামীকাল শেষ দিন ভর্তির, আগামীকালের পরকে থেকে আর কিন্তু ভর্তি নেওয়া হবে না। ঠিক আছে, এটা আগামীকালকে লাস্ট দিন ভর্তির অ্যাডমিশনের, এবং এটাও শিওর যে আগামী 2 মাস পর্যন্ত আমার কোনো পেইড বেস আসবে না, আগামী নভেম্বরের 29 তারিখ পর্যন্ত আমার কোনো পেইড বেস আসবে না। সুতরাং তোমরা যারা ভর্তি হবে তোমরা কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, এর বাইরে কিন্তু আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আমি বারবার কেন বলতেছি, তোমরা হয়তো ইতিমধ্যে জানো নভেম্বর 29 তারিখ থেকে আমার রিটেন এক্সাম বিসিএস, সুতরাং আমি চাইলেও কিন্তু 29 তারিখের আগে আর কোনো পেইড বেস শুরু করতে পারবো না। সুতরাং তোমরা যেটা বলতেছি, যারা এসএসসি আইসিটি বই শেষ করতে চাও তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা আর কথা বলবো না, আমি কথা না বাড়াই আর, কারণ হচ্ছে
একটু শুরু করে দিই, পড়াটা শুরু করি। তোমরা সবাইকে মেনশন করতে থাকো শেষ পর্যন্ত, যারা ক্লাস করবা তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, একজন সর্বোচ্চ মেনশনকারী একজন আজকে বই ফ্রি পাবে। আমরা আজকে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তোমাদেরকে আবারও বলে রাখি, ষষ্ঠ অধ্যায় কিন্তু পরীক্ষায় থাকতে পারে। কেন? গভর্নমেন্ট কিন্তু বলছে পূর্ণাঙ্গ সিলেবাস পড়িয়ে তোমাদের পরীক্ষা নেবে। এখন ওনারা পূর্ণাঙ্গ সিলেবাস বলতে কি বুঝাচ্ছে সেটার মধ্যে কিন্তু একটা প্যাজ আছে। ওরা যদি বলে হঠাৎ করে শর্ট সিলেবাস বাতিল, তোমাদের পুরা বই পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু বিশাল সমস্যা, বুঝছো? আমিও কিন্তু এই জন্য গুরুত্ব সহকারে চ্যাপ্টার 6টা সবার জন্য ফ্রি করাই দিচ্ছি, যেহেতু তোমরা সবাই ফ্রিলি ফুল ক্লাস করতে পারো এবং খুব ভালোভাবে করাবো আমি এটা, যে এমসিকিউ সিকিউ এবং যারা ভর্তি পরীক্ষা দিবে ওদেরও কাজ দিবে। আজকে আমরা দুইটা জিনিস মূলত পড়বো, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। গত ক্লাসটা যারা করো নাই তোমাদের জন্য একটু ওভারভিউ করি। সেটা হচ্ছে কি, দেখো আমরা গত ক্লাসে বলছিলাম একটা টেবল এঁকে এরকম একটা টেবল আঁকছিলাম, ঠিক আছে? এরকম একটা টেবল এঁকে বলছিলাম এখানে আইডি, তারপরে এখানে বলছে নেম, তারপরে এখানে ধরো নাম্বার, তারপরে এখানে হচ্ছে জিপিএ বা মার্কস, এটা মার্কস দাও। তো আমরা এরকম একটা টেবল আঁকছিলাম গত ক্লাসে, দুইটা 1 2 3 এক্স ওয়াই জেড আর হচ্ছে 80 75 60। তাহলে এটা হচ্ছে এ মাইনাস, এটা এ, এটা হচ্ছে এ প্লাস। এখন দেখো গত ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, ডাটাবেজের প্রত্যেকটা কলাম হচ্ছে কি ফিল্ড, এবং দেখো প্রতিটি কলামের সমন্বয়ে এক একটি রেকর্ড গঠিত হয়। যারা ক্লাসটি করো না, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট। আমার টি শার্টে যে লেখাটা আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এখানে এই ক্লাসটা আছে, তোমরা প্লে লিস্টে গেলে ষষ্ঠ অধ্যায় দেখলে দেখতে পারবা, এই সুন্দর করে লেকচার 1 লেখা আছে। লেকচার 1টা ওখান থেকে তোমরা ক্লাস শেষে দেখে নিতে পারবে। এখন এই ক্লাসটি করে ফেলো। তাহলে তিনটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে কি ফিল্ড, আরেকটা হচ্ছে রেকর্ড, আরেকটা হচ্ছে টেবল, এবং পড়েছিলাম সম্পর্কযুক্ত ডেটা সমাবেশকে কি বলা হয়, ডাটাবেস। আজকে আমরা পড়ব কি কাকে বলে, কি কয় প্রকার ও কি কি, এবং কিভাবে কিগুলা বের করা হয়। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, যদি ডাটাবেস থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি কি জিনিস, মানে এটা কি কি কি। যেমন আমি তোমাকে একটা কথা বলি সিম্পলি, তোমার স্কুলের বইতে শত শত স্টুডেন্টের নাম আছে না? বলো আছে কিনা? শত শত হাজার হাজার স্টুডেন্টের নাম আছে। এখন তুমি স্কুলে গিয়ে যদি বলো যে স্যার আমি এই ক্লাসের এই নাম্বার স্টুডেন্ট, ক্লাস 7-এর 2 নাম্বারের স্টুডেন্ট, উনি কি তোমার ইনফরমেশনটা বের করে দিচ্ছে না সাথে সাথে? ভালো করে কথা শোনো। বা ব্যাংকে গেছো, তুমি ব্যাংকে লাখ লাখ মানুষের অ্যাকাউন্ট, তুমি গিয়ে জাস্ট বলো যে আমার অ্যাকাউন্ট নাম্বার এইটা, আমার ইনফরমেশনগুলো দেন, তখন উনি অ্যাকাউন্ট নাম্বারটা দেয় এবং তোমার ইনফরমেশনগুলো বের করে দেয়। তাহলে যে একটি সুনির্দিষ্ট টার্ম ব্যবহার করে একটা সুনির্দিষ্ট জিনিসের সাহায্যে ডাটাবেজের বিপুল সংখ্যক রেকর্ড থেকে, হাজার হাজার মানুষের রেকর্ড, লাখ লাখ মানুষের রেকর্ড, এর বিপুল সংখ্যক মানুষের রেকর্ড থেকে তোমার ডাটাটা, তোমার নির্দিষ্ট ডাটাটা যে খুঁজে বের করতেছ, সেটাই হচ্ছে কি। বুঝো নাই? আবার একটু বলি, সবাই একটু কথাটা শুনো মন দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটি। আমি বারবার বলতেছি, যারা মেনশন শেয়ারে গিয়ে থাকবে অবশ্যই কি পাবে, বই ফ্রি পাবে। কথাটা খুব ভালো করে শোনো। ডাটাবেজে অন্তর্গত, মনে করো একটা ডাটাবেজ, সেটা ব্যাংকের হতে পারে, স্কুলের হতে পারে, কলেজের হতে পারে। ডাটাবেজের অন্তর্গত বিপুল সংখ্যক ডাটার মধ্য থেকে, লক্ষ লক্ষ ডাটার মধ্য থেকে যে টার্মটার সাহায্যে, যে নাম ফিল্ডটার সাহায্যে, মনে করো এখানে একটা ফিল্ড আছে না, ফিল্ডটার সাহায্যে তুমি তার রেকর্ডগুলো বের করো, তার সমস্ত রেকর্ড বের করতেছো, রেকর্ডই তো বের করো নাকি? এই যে ফিল্ডটা তুমি ইউজ করতেছো ওইটাকে বলা হয় কি ফিল্ড। ওটাকে কি বলা হয়? কি ফিল্ড। যেমন ধরো এখানে এসে একটা ক্লাসরুম, কেউ এসে বলতে পারে রানা নামের ছেলেটি দাঁড়াও, তাহলে সে কোন ফিল্ড ইউজ করছে? নেম। কি নেম ফিল্ড ইউজ করছে, রানা নাম না? আবার বলতে পারে রোল নাম্বার 1 আসো, তাহলে সে আইডি ফিল্ডে ইউজ করছে, তখন আইডি কি। আবার বলতে পারে যে 80 পাইছো, 80 পাইছো, সে বের হোক, তাহলে তখন ফিল্ড হচ্ছে কি, মার্কস হচ্ছে কি। আবার বলতে পারে যে এ প্লাস পাইছো, সে বের হোক, তখন হচ্ছে জিপিএ হচ্ছে কি। তাহলে কি কোনটা?
যেটা সাহায্যে মানে যে টার্মটার সাহায্যে যে ফিল্ডটার সাহায্যে লক্ষ লক্ষ ডাটার ভিতর থেকে তোমার ডাটা খুঁজে বের করতেছো সেটাই হচ্ছে ফিল্ড। কি ফিল্ড মানে কি বলা হয়, এটাকে কি বলা হয়? আবার বলি, ডাটাবেজের অন্তর্গত বিপুল সংখ্যক মানে শত শত লক্ষ লক্ষ ডাটার ভিতর থেকে যে ফিল্ডের সাহায্যে নির্দিষ্ট একটা ডাটা খুঁজে বের করো সেই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। এখন কি কয় প্রকার? কি হচ্ছে তোমার টোটাল 3 প্রকার। ভালো করে দেখো, একটা হচ্ছে প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি, ফরেন বিদেশি কি আর কি, বিদেশি, আর সর্বশেষ হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি। সবাই কি আমার কথা শুনতেছো ঠিকঠাক? একটু কমেন্ট, তোমাদের একটু কমেন্ট পড়ি, সবাই একটু ঠিকঠাক শুনতেছো কিনা, সবাই একটু ঠিকঠাক শুনতেছো কিনা? আমার ফ্রেন্ড লিস্টে এককে আছে, মেনশন দিব তাহলে আমি। আচ্ছা যাই হোক, সবাই মেনশনটা দাও, কিন্তু সমস্যা হচ্ছে যে আগে নিজের টাইমলাইন বা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, এটাই হচ্ছে আসল জিনিস আর কি। ওকে, তোমাদেরকে আর একটা নিউজ বলে রাখি, তোমাদের যাদের বেস্ট ফ্রেন্ড আমার কাছে পড়ে, তোমরা যারা পড়ো, তোমরা বলে রাখি, আমি বলি আমার কাছে আর পড়তে চাইলেও ডিসেম্বরের আগে পড়ার সুযোগ নেই। সেই জন্য আমি বলবো পেইড বেস 3-তে কয়েকটি ক্লাস হলেও যারা ভর্তি হয় নাই কালকের মধ্যে ভর্তি হয়ে যেতে বলো, কারণ পেইড বেস 3-4 যখন আসবে এটা অনেক লেট হবে, এটা প্রায় 2 মাস লেট হবে। সুতরাং আমি বলবো তোমরা যারা মানে যারা ভর্তি হতে চায় তাদেরকে একটু দ্রুত জানাই দিও কথাটা, আগামীকালকের মধ্যে যাতে ভর্তি হয়ে যায়। ওকে, যদি আমার কাছে পড়ার আগ্রহ থাকে। আর তোমরা সবাই জানো আমাদের পেইড বেসের পড়াশোনার স্টাইল কেমন, আমরা এমসিকিউ কীভাবে সলভ করি, ক্রিয়েটিভ কোয়েশ্চেন কীভাবে সলভ করি, এবং হচ্ছে গুছানোর পড়া কীভাবে। আচ্ছা যাই হোক, তাহলে এবার একটু দেখো প্রাইমারি কি কি জিনিস। প্রাইমারি কি, প্রথম একটা একটা কির বর্ণনা দিই। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো তুমি, এক ক্লাসে কি রোল নাম্বার 2 জনের একটা থাকে কিনা, এটা একটু বলো। এক ক্লাসে 2 জনকে কি রোল নাম্বার 1 বলা হয়? বা 2 জনের মোবাইল নাম্বার কি কখনো 1 হবে? বা 2 জনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি 1 দিবে? মনে করো তুমি ইউসিবি ব্যাংক আছো, তুমিও অ্যাকাউন্ট খুলছো, তোমার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট খুলছে, 2 জনের অ্যাকাউন্ট কি 1 হবে? না। তাহলে নাম 1 হতে পারে, মার্কস 80 2 জনে পেতে পারে, A+ 2 জনে পেতে পারে, কিন্তু নাম্বার কোনোদিন 2 জনের 1 হবে না। আবার বলি, এখানে এই ফিল্ডে এই টেবলটার মধ্যে নেম 2 জনের 1 হতে পারে, মার্কসও 2 জনের 1 হতে পারে, জিপিও 2 জনের 1 হতে পারে, কিন্তু রোল নাম্বার কোনোদিন 2 জনের 1 হবে না। তাহলে এই টেবলটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে যে ফিল্ডটি, সেটা হচ্ছে আইডি না? এই আইডিটাকে বলা হয় প্রাইমারি কি। মানে যে ফিল্ডটার সাহায্যে, কথাটা শোনো খুব মন দিয়ে, কথা শোনো, যে ফিল্ডটার সাহায্যে তুমি ডাটাবেজের টেবলের রেকর্ডগুলাকে না অদ্বিতীয়ভাবে কি করতে পারবা, শনাক্ত করতে পারবা, তাহলে সেটাকে বলা হবে প্রাইমারি কি। এমসিকিউতে আসতে পারে, তুমি যে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেছো, ব্যাংকের অ্যাকাউন্ট যে সার্চ করো সেটা কোন কির উদাহরণ? যাদের বেসিক ক্লিয়ার নাই সে কিন্তু বলতে পারবে না, এটা কিন্তু প্রাইমারি কি। তুমি যদি ব্যাংকে গিয়ে বলো আমার নাম পারভেজের অ্যাকাউন্ট একটু দেন, উনি বলবে ভাই কয় হাজার কয় কোটি পারভেজ আছে এখানে, আমি পারভেজের অ্যাকাউন্ট কোত্থেকে দিব? কারণ নাম থাকতে পারে, অ্যাভেলেবল নাম একই রকম থাকতে পারে, কিন্তু যদি তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার বলো আমার অ্যাকাউন্ট নাম্বার 20,761 এটা বলো, তখন সে তোমাকে একটাই দেখাবে, কারণ ওটা 2 জনকে দেওয়া সম্ভব নয়। এই জন্য যেটাও দ্বিতীয়, যেটা 2 জনের 1 হবে না, সেটাকে বলা হয় প্রাইমারি কি। তাহলে আজকে থেকে যদি তোমাকে কোনো টেবিল দেখানো হয়, তুমি ওখান থেকে দেখে বলে দিতে পারবে না প্রাইমারি কি কোনটা? বলো তো, সবাই একটু কমেন্ট করো প্রাইমারি কি ক্লিয়ার কিনা। তাহলে কি বলবা? ডেটাবেজের বিপুল সংখ্যক রেকর্ডের মধ্যে যে রেকর্ডটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যাবে। মানে তুমি রোল নাম্বার দিয়ে একটা স্টুডেন্ট, যেমন তানিম নামের একটা স্কুলে 2 জন 3 জন থাকতে পারে, কিন্তু যদি বলো যে তুমি তানিম রোল নাম্বার 2, সুন্দর করে তুমি ওকে খুঁজে বের করে ফেলতে পারবা।
এখান থেকে ক্লিয়ার। প্রাইমারি কি হচ্ছে কি অদ্বিতীয়ভাবে শনাক্তকারী যে ফিল্ড, সে ফিল্ডকে বলা হয় প্রাইমারি কি। দেখি কমেন্ট করে তো বুঝছো কিনা প্রাইমারি কি, প্রাইমারি কি বুঝছো কিনা বলো তো একটু। অ্যালেক্স রিয়া জিজ্ঞেস করতেছে কোন চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 6। এটা সংক্ষিপ্ত সিলেবাসে নেই কিন্তু গুচ্ছতে আসবে, এবং সরকার কিন্তু বলছে তোমাদেরকে পূর্ণাঙ্গ সিলেবাস পড়িয়ে। এখন আমরা বুঝতেছি না যে আসলে পূর্ণাঙ্গ সিলেবাস বলতে উনি কি বুঝিয়েছেন, সেজন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি ফ্রিতে তোমাদের। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার এখন থেকে পারবে প্রাইমারি কি? আচ্ছা গুড। এবার দেখো আমি আমার বইটা হাতে নাও, সবাই যাদের বইটা আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা হাতে নাও। দ্রুত একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, তোমরা বইটা পড়বা। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এবং যারা বইটা কিনো না আমার কাছে ইনবক্সে যোগাযোগ করে চাইলে বইটা নিয়ে নিতে পারবা। দেখো কত সুন্দর করে তোমাদের সব কিছু দেওয়া আছে। কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা দেখো 163, আমি বলতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে তো অনেক আইসিটি বই আছে, আমি সবগুলাই দেখছি। তুমি ষষ্ঠ অধ্যায় বলো, চতুর্থ অধ্যায় বলো, পঞ্চম অধ্যায় বলো, যে অধ্যায় বলো না কেন, অন্তত আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা একবার হাতে নিয়ে দেখবা এর চেয়ে গুছানো অন্য কোনো বইতে লিখছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব প্রাইমারি কি। প্রাইমারি কির পরে আমরা দেখব কম্পোজিট প্রাইমারি কি। একটু দেখো কম্পোজিট প্রাইমারি কি, এটা কি একটু খেয়াল করতে হবে, এটা বুঝার জিনিস। এটা কিন্তু অনেকেই বুঝে না, এবং আমি অনেককে দেখেছি এটা ভালো বুঝাইতেও পারে না এবং বুঝেও না স্টুডেন্টরা। একটু দেখো, এটা একটু বুঝাই দিচ্ছি। সাপোজ আমি এখানে আরেকটা ফিল্ড দিলাম, এই ফিল্ডের নাম হচ্ছে ক্লাস। এখানে দিলাম 7, এখানে দিলাম 8, এখানে দিলাম 9। এখন একটু সবাই তাকাও তো টেবলের দিকে, খুব কেয়ারফুলি তাকাও। এই যে আমি ফিল্ডটা যে গঠন করলাম, কম্পোজিট প্রাইমারি কি। আমরা প্রথমে প্রাইমারি কি পড়ছি, এরপরে কম্পোজিট। ফরেনটা পড়বো, একটু পরে পড়বো ফরেন কি। কম্পোজিট প্রাইমারি কিটা কি জিনিস তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, এটা কিন্তু অনেকে লিখতে পারে না, আমি আবারও বলতেছি, এটা একটু খুব কেয়ারফুলি শোনো। আসলে যে টেবলে প্রাইমারি কি যদি তুমি নির্বাচন করতে যাও, মিনিমাম দুইটা কলামের সাহায্য নিতে হবে, মিনিমাম দুইটা ফিল্ড। যেমন আমি যদি বলি এটার প্রাইমারি কি আইডি, বলা যাবে না। কেন যাবে না? কারণ ক্লাস 7 এর রোল নাম্বার 1 থাকতে পারে, ক্লাস 8 এও রোল নাম্বার 1 2 জন থাকতে পারে না, 9 এও থাকতে পারে না। বলো না, তুমি যে প্রাইমারি কি কখন বলবা? যেটা অদ্বিতীয় ইউনিক। কিন্তু এই টেবিলে যদি তুমি হিসাব করো 7 এ 1, 8 এও তো 1 থাকতে পারে, 9 এও তো 1 থাকতে পারে, তখন তুমি কনফিউজড হয়ে যাচ্ছ কোনটা আসলে প্রাইমারি কি হবে। 7 8 9, 7 1 আছে, 8 1 থাকতে পারে না, 9 1 থাকতে পারে না। তাহলে এই ক্ষেত্রে কি হলো? তোমার প্রাইমারি কি নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হলো। কিন্তু তুমি যদি এরকম দুইটা টেবিল আলাদাভাবে হিসাব করো, 7 এর 1, 7 এর 1, দুইটা কলামের সাহায্য নাও, মানে ক্লাস কলামের সাহায্যও নাও, আইডি এর সাহায্যও নাও, তখন তুমি স্পষ্ট বলে দিতে পারবা 7 এর 1 নাম্বার, তার মানে এটি ইউনিক হয়ে গেল। 8 এর 2 নাম্বার, তাহলে এটাও ইউনিক। 8 এর 2 কি 2 জন আসবে? আসবে না। 9 এর 3 নাম্বার, তাহলে এটাও ইউনিক। কেউ যদি বলে 7 এর 1 নাম্বার, একজনই তো থাকবে, 2 জন তো থাকবে না। 8 এর 2 নাম্বার, একজনই তো থাকবে। 9 এর 3 নাম্বার, একজনই তো থাকবে। দুইটা কলামের সমন্বয়ে, দুইটা ফিল্ডের সমন্বয়ে যখন আমরা কোনো প্রাইমারি কি নির্বাচন করি, কনফিউশন সৃষ্টি হয়েছে দুইটা ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি যদি নির্বাচন করি, তখন তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। এখানে কিন্তু একটা ফিল্ড নিয়ে প্রাইমারি কি নির্বাচন করতে পারবে না। কেন? কারণ 1 2 3 8 এও আসতে পারে, 9 এও আসতে পারে। কিন্তু যদি তুমি দুইটাকে একসাথে বলো, 7 এর 1, 8 এর 2, 9 এর 3, যখন দুইটা কলামকে একসাথে বলবা তখন এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। কথা বুঝাইতে পারছি? তাহলে শুধু প্রাইমারি কি কি? শুধু প্রাইমারি কি হচ্ছে কি একটা কলাম দিয়ে বলে দিতে পারবা এটা অদ্বিতীয়। যদি দুইটা কলামের সাহায্য নিতে হয় তখন হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। একদম সিম্পল হিসাব। আবার বলি, যদি একটা কলাম দিয়ে বলে দিতে পারো এই 1 2 3 এরা হচ্ছে অদ্বিতীয় ভাবে শনাক্ত করছে, এখানে আর কেউ নাই এটা বলে। কিন্তু যখন তোমাকে বলতে হবে 7 এর 1 নাম্বার, 8 এর 2 নাম্বার, 9 এর 3 নাম্বার, তখন কিন্তু তোমাকে বলতে হবে এটা হলো কম্পোজিট প্রাইমারি কি। দেখি সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা। সুমাইয়া জান্নাত, মাঝখানে আসছি কিছু বুঝতেছি না, চেষ্টা করো তুমি প্রথম ক্লাসগুলা থেকে করার।
তাহলে বুঝবা, মাঝখানে আসলে তো ক্লাসও বুঝবা না, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেকে ক্লিয়ার বলতেছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য বলি, তুমি যদি প্রথম থেকে শুরু করো ইনশাল্লাহ আমি তোমাকে ভরসা দিতে পারবো এইটুকু, তুমি আইসিটিতে যতই দুর্বল হও না কেন তোমাকে আমি খুব ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারবো। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পেইড বেস 3-তে তোমরা এখনও অ্যাডমিশন নাওনি, কালকে লাস্ট অ্যাডমিশন ডেট। এবং এটা হচ্ছে আবার একটু বলে ফেলি, যেহেতু আগামী ডিসেম্বরের আগে কোনো বেস আসার সম্ভাবনা নেই আমার, একদম ক্লিয়ার কাট কথা, আগামী ডিসেম্বরের আগে আমার কোনো পেইড বেস আসার কোনো ধরনের পসিবিলিটি নেই। যেহেতু আমার বিসিএস রিটেন এক্সাম আজকে ডেট দিয়েছে নভেম্বর 29 তারিখ থেকে, তো সেহেতু তোমরা যারা পেইড বেস 3 শেষ করতে চাও আমার সাথে, আইসিটি পুরা বইটা শেষ করতে চাও টেস্টের আগে, তোমরা দ্রুত কালকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও, মাত্র 850 টাকায়। 1300 টাকার কোর্স ফি 850 টাকা, এবং আমার এই বইটা ফ্রি পাবে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা ফ্রি পাবে। তো চোখ বন্ধ করে বন্ধুদেরকে বলে দাও, সবাইকে একটু জানিয়ে দাও, কারণ কিছুদিন পর পর স্টুডেন্টরা বলে স্যার আপনার নতুন ব্যাচ কবে আসবে, নতুন ব্যাচ কবে আসবে, তখন কিন্তু খুবই সমস্যা হয়। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো ফরেন কি কি জিনিস, ফরেন কিটা একটু দেখাবো। তাহলে তোমাদেরকে কি কি পড়ালাম একটু বলি আগে, একটু যারা প্রথম থেকে আসনি তাদের জন্য বলতেছি। কি কি ডাটাবেজের অন্তর্গত বিপুল সংখ্যক ডাটার মধ্য থেকে যে ফিল্ড অনুসারে নির্দিষ্ট ডাটা বের করা হয় তাকে বলা হয় কি। কি 3 প্রকার, প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি। প্রাইমারি কি কি জিনিস, ডাটাবেজের অন্তর্গত ডাটাগুলাকে যদি কোনো একটা ফিল্ডের মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে বলবা প্রাইমারি কি। আর একটা হচ্ছে কি কম্পোজিট প্রাইমারি কি, কি যখন একাধিক ফিল্ডে সাহায্য নিতে হয়, দুইটা আমরা যখন দেখি যে প্রাইমারি কি নির্বাচন করতে গেলে মিনিমাম দুইটা ফিল্ডে সাহায্য নিতে হচ্ছে, তখন এটাকে বলা হবে কি কম্পোজিট প্রাইমারি কি। এবার আমি তোমাদেরকে ফরেন কি বুঝাবো, এত সহজভাবে বুঝাবো ইনশাল্লাহ, আর কোনোদিন কোথাও পড়তে হবে না। ফরেন কিটা একটু বুঝে নাও, এটার থেকে অনেকবার প্রশ্ন আসে। ফরেন কি কি জিনিস জানো? ফরেন কি হচ্ছে কি, ধরো আমরা একটা বিয়ের কথা চিন্তা করি, একটা মেয়ে, সাপোজ একটা মেয়েকে আমরা যখন আমাদের ফ্যামিলির, আমার বোন, সাপোজ আমার বোনকে আমি বিয়ে দিব, সাপোজ সে আমার ফ্যামিলির একজন প্রাইমারি মেম্বার না, গুরুত্বপূর্ণ মেম্বার কিনা, তাকে আমরা অন্য আরেকটা বাড়িতে বিয়ে দিচ্ছি, আমরা তাকে অন্য আরেকটা বাড়িতে বিয়ে দিচ্ছি, নতুন একটা ফ্যামিলি যাদেরকে আমরা আগে চিনতাম না। তাহলে আমাদের একজন প্রাইমারিকে মেম্বারকে আমরা আরেকটা ফ্যামিলিতে কি দিলাম, বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার ফলে কি ঘটে, ওই ফ্যামিলির সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন হয়, রিলেশন স্থাপন হয়, ঠিক কিনা? তাহলে যে আমাদের বাড়িতে প্রাইমারি কি ছিল, সে কি ওই বাড়িতে গিয়ে আমার বাড়িতে যেভাবে চলছে ওভাবে চলতে পারবে? প্রথম থেকে সে আমার বাড়িতে বায়না ধরছে, রাগ করছে, না খেয়ে থাকছে, শ্বশুর বাড়িতে গিয়ে গিয়ে এগুলো করতে পারবে যাওয়ার সাথে সাথে? একটু প্রশ্নের উত্তর দাও সবাই, একটু প্রশ্নের উত্তর দাও তো, বলো। মানে শ্বশুর বাড়িতে গিয়ে কি পারবে? সে আমার বাড়িতে ছিল প্রাইমারি কি, কিন্তু সে শ্বশুর বাড়িতে গিয়ে কি প্রাইমারি কি এর মতো চলতে পারবে? মানে আমি সব পারবে না, অবশ্যই তাকে একটু হলেও নম্র, ভদ্র বা চুপচাপ থাকতে হবে। সে ভদ্র তো আমার বাসায়ও ছিল, কিন্তু ওখানে গিয়েও তাকে আরেকটু অনেক কিছু বলতে চাইলেও বলতে পারবে না, মানে যেহেতু এটা তার নিজের বাড়ি হয়ে ওঠেনি এখনো। খুব মন দিয়ে কথাটা শোনো। তাহলে দুইটা টেবল চিন্তা করো, একটা আমার ফ্যামিলি আর একটা হচ্ছে অন্য ফ্যামিলি। আমার ফ্যামিলির একটা প্রাইমারি কিকে আমরা ওদের ফ্যামিলিতে বিয়ে দিলাম, যার ফলে দুই ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়, যাদের কথা আমরা আগে চিনতামও না, কিন্তু তারা এখন আমাদের সবচেয়ে কাছের রিলেটিভ। ঠিক সেম ডাটাবেজের দুটি টেবিলের মধ্যে যে সম্পর্ক তৈরি করা হয় সেটা হচ্ছে একটা প্রাইমারি কিকে বিয়ে দেওয়ার মতো। যেমন দেখো, তোমাদেরকে এখনই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা ধরো একটা স্টুডেন্টের অ্যাড্রেস, এখানে এস আর একটা হবে, একটা স্টুডেন্টের অ্যাড্রেস, খুব কেয়ারফুলি খেয়াল করো, এটা একবার বুঝলে আর জীবনে মাথার থেকে বের হবে না, একবার ঢুকলে হবে, এখানে বাসায় শুদ্ধ পড়তে হবে না। আরেকটা কথা বলে রাখি, আমার আইসিটি অ্যাসিস্ট্যান্টে পেইড বেস 1, 2, 3-তে 500+ স্টুডেন্ট, 500+ স্টুডেন্ট আমার কাছে পড়ে, এবং এখান থেকে 200-300 বিদায়ও নিয়ে নিচ্ছে অলরেডি, পেইড বেস 1 শেষ।
তো ফেড বেস 1 2 3 তে স্টুডেন্টরা আল্লাহর রহমতে কোনোদিন আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আমি আজ পর্যন্ত আমি ওপেনলি বলতেছি পাবলিক প্লেসে আমাকে কেউ কোনো ব্যাড রিভিউ দেয়নি। এটা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া, ভবিষ্যতে হইলেও আসতে পারে। কিন্তু আমি এটা বলতেছি একটাই কারণ, তোমরা অনেকে কনফিডেন্স পাও না তোমাদের জন্য, ঠিক আছে? এবার একটু দেখো, আমরা ধরো একটা স্টুডেন্টের অ্যাড্রেস আর একটা হচ্ছে কি ধরো তার টোটাল নাম্বার, সে টোটাল কয় নাম্বার পেয়েছে পুরো অল সাবজেক্টে, টোটাল নাম্বার। তাইলে এখানে ধরো আমরা লিখলাম 1 2 3 আইডি, অ্যাড্রেস ধরো লিখলাম ঢাকা, লিখলাম সিটিজি, আর লিখলাম কক্স। খুব কেয়ারফুলি শুনতে হবে এটা, এই জিনিসটা যদি একবার মাথায় ঢুকে আর বের হবে না। ধরো ও পাইছে 800 নাম্বার, ও পাইছে 700 নাম্বার, ও পাইছে 600 নাম্বার। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এই টেবিলের প্রাইমারি কি কি ছিল? আইডি না? ও দ্বিতীয়ভাবে সমস্ত রেকর্ডকে আইডি দ্বারা আমরা কি করতে পারি? শনাক্ত করতে পারি। আইডি ছিল প্রাইমারি কি। এখন এই আইডিটাকে আমরা ব্যবহার করছি এই টেবিলে। দেখো, এই আইডি 1 এর সাথে এই টেবিলের 1 এর সম্পর্ক, 2 এর সাথে এই টেবিলের 2 এর সম্পর্ক, 3 এর সাথে এই টেবিলের 3 এর সম্পর্ক। দেখছো একটা সম্পর্ক হয়েছে না? আমার ফ্যামিলির প্রাইমারি কিকে আমি ওর ফ্যামিলিতে বিয়ে দিছি এক প্রকার। তাহলে দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি। এই সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ার নাম হলো রিলেশনাল ডাটাবেস। সম্পর্কের ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে এটা ছিল এখানে প্রাইমারি কি, আর এখানে এটাকে বলতে হবে ফরেন কি। ওই যে বললাম, তোমার দেশে যখন কেউ বাইরে থেকে আসে, সে ওর দেশের জন্য ছিল প্রাইমারি। আমি আমার দেশে প্রাইমারি, আমি ইন্ডিয়া বেড়াইতে গেলে ওখানে ফরেনার, আমি ওখানে প্রাইমারি না। আমার ফ্যামিলির মেয়ে আমার বাড়িতে প্রাইমারি মেম্বার, শ্বশুর বাড়িতে সে কিন্তু ফরেনার, এক প্রকার ফরেনার মেম্বার। এখান থেকে মাথায় শিখে নাও, এই টেবিলের এই প্রাইমারি কিটা এই টেবিলে কিন্তু ফরেন কি। কেন? কারণ হচ্ছে সে বিলং করে এই টেবিল সে বিলং করে না। এখান থেকে একটা জিনিস সুন্দর করে মাথায় ঢুকে নাও, ডাটাবেজের কোন প্রাইমারি কিকে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যদি অন্য টেবিলে বসানো হয়, অন্য টেবিলে স্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ফরেন কি। একটু শুনে নাও, আবার বলি, ডাটাবেজের কোন প্রাইমারি কিকে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে অন্য টেবিলে যদি কি করা হয়, স্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ফরেন কি। এইটা এই টেবিলে প্রাইমারি কি আর এই টেবিলে হচ্ছে ফরেন কি। একদম সিম্পল। পরীক্ষায় আসতে পারে প্রাইমারি কি আর ফরেন কি কি এক? তুমি বলবে এক না, মূল টেবিলে সে প্রাইমারি কি, কিন্তু সে সম্পর্ক স্থাপন করতে যে টেবিলে গেছে সেই টেবিলে সে কিন্তু ফরেন কি। এবং আরো একটা প্রশ্ন আসতে পারে, ফরেন কির মাধ্যমে কোন রিলেশন হয়? 1 to 1 রিলেশন। এগুলো আমি পড়াবো নেক্সট ক্লাসে। 1 to 1 রিলেশন না, একটু দেখো তো। 1 এর সাথে 1 এর সম্পর্ক, 2 এর সাথে 2 এর সম্পর্ক, 3 এর সাথে 3 এর সম্পর্ক। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি রোল নাম্বার 3 এর বাড়ি কোথায়, তুমি জাস্ট এই টেবিলে রোল নাম্বার 3 এর বাড়ি কোথায় তুমি বলে দিতে পারবা কক্সবাজার। কেন? কারণ 3 নাম্বার এখানে সম্পর্ক হয়ে গেছে অলরেডি। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি কক্সবাজার যার বাড়ি তার জিপিএ কত, দেখো সে কিন্তু এই টেবিলে কক্সবাজার যার বাড়ি তার জিপিএ কত, তুমি বলবে A-। কেন বলতে পারতেছো? কারণ দুই টেবিলের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, সেজন্য তুমি ডাটা বের করতে পারতেছো। এখন এই যে দেখো, তুমি প্রথমে কক্সবাজারের প্রাইমারি কিটা দেখবা, এখানে প্রাইমারি কি দেখবা, দেখবা যে ওর জিপিএ হচ্ছে A-। এখন তুমি যদি কাউকে জিজ্ঞেস করো এ যে পাইছে তোমাদের ক্লাসে, তার বাড়িটা কোথায় রে, তুমি প্রথমে বরাবর আইডিতে আসবা। এখানে আইডিতে আসো, কোথায় বাড়ি? চিটাগং বাড়ি। দেখছো দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপিত হলো কিভাবে? একটা টেবিলের প্রাইমারি কি অপর টেবিলে বসাই দিলেই সম্পর্ক হয়ে যাবে। আর যখন সম্পর্ক স্থাপন করবা তখন লাগবে ফরেন কি। এগুলাই এমসিকিউতে আসে, এগুলাই ভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে। কিন্তু তোমাকে বিচক্ষণ বেসিক ক্লিয়ার না থাকলে তোমাকে এগুলাতে নাড়তে পারবে। তোমাকে যদি এখন যদি বলে ফরেন কির মাধ্যমে রিলেশন হয় 1 to many, তুমি কি বলবা এটা 1 to many রিলেশন? তো হচ্ছে না, 1 to 1। এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3। বেসিক পড়বা,
বেসিক পড়লে আইসিটি তুমি মানুষকে শিখাইতে পারবে একদিন, কিন্তু মুখস্থ করে তুমি কোনোদিন পরীক্ষার খাতা লিখতে পারবে না। অর্ধেক লিখবা, দেখবা ভুলে গেছো, সব বাংলা ফিল্মের নায়কের মতো মাথার থেকে চলে গেছে আস্তে করে। দেখবে যে অর্ধেক লিখছো ডিকোডার, ও আল্লাহ, এরপর আর পারো না। এবার পাশের জন্য 60 টানাটানি, যে দোস্ত একটু দেখাও, বুঝে বুঝে শিখো, তুমি নিজে বুঝে বুঝে শিখো, মুখস্থ কেন করতে হচ্ছে? এই যে তোমাকে আমি এই ঘটনাটা বললাম, তোমাকে যদি এখন কেউ বলে রিলেশনাল ডাটাবেস ব্যাখ্যা করো, তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা। বলবে একটা টেবিলকে শনাক্ত করার জন্য লাগে হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কিকে যদি অন্য টেবিলে স্থাপন করি, দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হবে ফরেন কির মাধ্যমে, এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। এবার দুই একটা উদাহরণ দাও কিভাবে সম্পর্ক হলো। কিভাবে হলো যদি বলি নেম ওয়াই এর টোটাল নাম্বার কত, এই যে তুমি বলবা 2, এখান থেকে 2 এর টোটাল নাম্বার কত, 700। তো সম্পর্ক না হলে কি তুমি এটা বলতে পারতা কিনা? এটাই হলো রিলেশনাল ডাটাবেস, টোটাল প্যাকেজ, মানে প্যাকেজ যেটা, এটা বুঝছো কিনা বলো। রিলেশনাল ডাটাবেস ফরেন কি ক্লিয়ার কার? দেখে একটু বলো তো, রিলেশনাল ডাটাবেস আর ফরেন কি ক্লিয়ার কার? একটু সবার কমেন্ট দেখতে চাই, রিলেশনাল ডাটাবেস ফরেন কি কার ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো, রিলেশনাল ডাটাবেস আর ফরেন কি কার ক্লিয়ার? সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট। আলহামদুলিল্লাহ, লামিয়া বলতেছো ক্লিয়ার, জুবাইদুল ইসলাম ইমন ক্লিয়ার। আমি বুঝি না রাশিদুল ইসলাম ভাই, তোমাকে আমি বলবো, তুমি আমার ডাটাবেজের লেকচারগুলো ইউটিউবে দেওয়া আছে, তুমি আগে ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে ওই প্লে লিস্টে 6ষ্ঠ অধ্যায়ের লেকচার 1টা দেখে ফেলো, তারপরে এটা দেখবা, তুমি একদম ক্লিয়ারলি বুঝবে এ টু জেড ইনশাল্লাহ। যেহেতু তুমি হয়তো একটু পরে আসছো সেজন্য বুঝো নাই, ক্লাসের মধ্যে আসলে তো অবশ্যই পড়া বুঝবে না, এটাই ন্যাচারাল। ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝতেছো। আহমেদ সাব্বির, আমি তোমাদেরকে বলি, যারা পড়াটা বুঝোনি তারা হয়তো বা কোনো না কোনোভাবে আগের ক্লাস মিস করছো, নতুবা আজকে অর্ধেকে আসছো। তোমাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমরা দ্রুত ইয়েতে চলে যাও, আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল। শুধু ইউটিউব অ্যাপসে গিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টটা লিখো, ইউটিউব অ্যাপসে গিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টটা লিখো, ওখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তোমার আশার চেয়ে তুমি যা এক্সপেক্ট করো হচ্ছে অনেক বেশি ক্লাস ওখানে আছে, তোমরা যায়া ওখান থেকে ক্লাস করতে পারো। এবার ধরো আমি তোমাদেরকে আরেকটা রিলেশনাল ডাটাবেস দেখাই, যেটা তোমরা হয়তো বা এটা দেখলেই রিলেশনাল ডাটাবেসটা আরেকটু ক্লিয়ার হবে। এটা পরে আমি আজকে শেষ করে দিব, বেশি পড়াবো না, যেহেতু এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে নেই, মাথায় বেশি প্রেশার তোমাদেরকে আমি দিব না। আচ্ছা, সবাই ইউটিউব চ্যানেলের নাম কি আইসিটি অ্যাসিস্ট্যান্ট। স্যার কেমন আছেন? তৌহিদুল ইসলাম নাহিদ, খুবই ভালো আছি। তবে তোমাদেরকে আবারও বলি, তোমরা এই নিউজটা সবাইকে জানিয়ে দেবা, খুবই গুরুত্বপূর্ণ নিউজ এটি। আমার যে পেইড বেস 3 এর লাস্ট ডেট, ভর্তির লাস্ট ডেট কিন্তু আগামীকাল। এই আমি আবারও বলতেছি, আমার পেইড বেস, নতুন পেইড বেস কিন্তু ডিসেম্বরের আগে আর আসবে না। সুতরাং তোমরা যারা আইসিটি ফুল কোর্স শেষ করতে চাও, অত্যন্ত ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে, গুরুত্বের সহকারে সৃজনশীল সহ সিকিউ সহ মাত্র 850 টাকায় বইও ফ্রি পাবে। আমার মনে হয় বাংলাদেশের চেয়ে সুযোগ খুব প্রেয়ার পাবে না তুমি তেমন একটা। ওকে, আচ্ছা যাই হোক, একটা ধরো তোমাকে বললো দুইটা দোকানের একটা, মনে করো আমরা প্রোডাক্ট, সাপোজ দুইটা টেবলের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছি জাস্ট। এই যে ধরো এখানে 4টা কলাম, এখানে আছে 3টা কলাম, এখানে আমি দিলাম কাস্টমার আইডি, একজন কাস্টমার, সে হচ্ছে ধরো প্রোডাক্ট 1 একটা প্রোডাক্ট নিবে, প্রোডাক্ট 2, তারপর রেগুলার প্রাইস, তারপর সে আরেকটা দোকান থেকে নিল, ধরো এটা হচ্ছে শপ 2, এটা হচ্ছে শপ 1। আমি তোমাদেরকে একটা রিলেশনাল ডাটাবেসের এক্সাম্পল এক্সট্রা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্টের নাম হচ্ছে PX1 আর হচ্ছে PX2। আরেকটা কলাম দাও। আচ্ছা, টোটাল প্রাইসটা পরেই বলি। ওকে, এখানে ধরো কাস্টমার আইডি 1, P1, P2
আচ্ছা P1 না দিই, যেহেতু একবার দিছি P1, D1 দাও, কাস্টমার আইডি D1, কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3। খুব ভালো করে শুনো, প্রোডাক্ট 1 এর মধ্যে সে ধর একটা মাউস কিনছে, মাউসের দাম ছিল 500 টাকা। তারপরে কাস্টমার 2 কিনছে ধর একটা পেন ড্রাইভ, পেন ড্রাইভের দাম ছিল 1100। এই টেবলটা ভালো করে খেয়াল করবে, এটা বুঝলে রিলেশনাল ডাটাবেস পানির চেয়ে সহজ হয়ে যাবে। ঠিক আছে, কাস্টমার 3 মনে করো সে একটা সাপোজ সে একটা মনিটর কিনছে, এটার দাম একটু বেশি 6700। এবার প্রোডাক্ট 2 2 নম্বর শপ থেকে সে প্রোডাক্ট 2 হিসেবে কিনছে হচ্ছে ধরো একটা মাউস প্যাড এমপি, এটা দিলে 100 টাকা। এও একটা এমপি কিনছে, এটাও 100 টাকা। সবাই একটা ধরো এমপি নিছে, মানে মাউস প্যাড নিছে 100 টাকা। এবার দেখো এখানে কাস্টমার আইডিটা লাগবে, কারণ আমরা একটা রিলেশন করতেছি যেহেতু। তাহলে এখানে কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3 আমি বুঝাই দিব, আমি আবার বুঝাই দিব, তোমরা একটু লিখে নাও, জাস্ট টেবলটা একটু বুঝাই দিব। তারপর এখান থেকে সে ধরো PX1 এর মধ্যে সে আরেকটা প্রোডাক্ট কিনছে, যে কোনো একটা প্রোডাক্ট যেটার দাম ছিল 700, এখানে ছিল 800, এখানে ছিল 900, আর এখানে ধরো 1000, এখানে 1100 টাকা ওর বিল আসছে, এখানে 1200 টাকা বিল আসছে। এবার টোটাল হিসাব করো তার কত আসছে। কাস্টমার 1 এর 500 আর 100 এ 600, 6 7 1300, 1300 আর হচ্ছে 1000 এ 2300 টাকা প্রাইস। তার প্রাইস হলো 2300 টোটাল। আর হচ্ছে 1100 একে 1200, 1200 800 এ 2000, 2000 আর 2100 এ কত হয় 3100, 6700 আর 800। তারপর হচ্ছে আচ্ছা এটা আগে হিসাব করি, 2000, 1000, 1000 2200, 2200 6700 এ 9900। একটু ভুল হতে পারে ক্যালকুলেশনে, তাড়াহুড়া করে করছি, সবাই একটু লিখে নাও। আমি তোমাদেরকে জাস্ট এই টেবলটা একটু বুঝাই দিব, তারপরে তোমরা ইজিলি করতে পারবা। একটা কঠিন করে দিছি, একদম কঠিন, এটা একদম কঠিন করে দিলাম। ওকে, ইচ্ছে করে দিছি কঠিন করে, একটু দেখো। ওকে ফাইন, একটু বলি, লিসেন, লেট মি সে। দুইটা টেবল, একটা হচ্ছে শপ 1 আর একটা হচ্ছে শপ 2। একজন কাস্টমার 1 নাম্বার দোকান থেকে কিছু জিনিস কিনছে, 2 নাম্বার দোকান থেকে সে কিছু জিনিস কিনছে। দুইটা দোকানের থেকে তার টোটাল প্রাইস কত হয়েছে সেটাই দেখাইছি রিলেশনের মাধ্যমে। যেমন যদি আমি তোমাকে দেখাই, ও কাস্টমার 1, ওর সাথে এখন ওর রিলেশন C1 এর সাথে C1, C2 এর সাথে C2, C3 এর সাথে C3। শপ 1 এর সাথে শপ 2 এর একটা কি হলো, রিলেশন হলো। এখন দেখো সে শপ 1 থেকে 500 টাকার নিচে, এখান থেকে নিচে 100, 600 সম্পর্ক হয়েছে বিদায় আমরা এইগুলাও নিছি 700 আর 1000। তাহলে 1700 আর 600 এ কত হয় 2300। দেখো টোটাল প্রাইস হচ্ছে 2300 টাকা। দুইটা টেবিলের দেখো, এই টেবিলের প্রাইসও নিছি, এই টেবিলের প্রাইসও নিছি। তাহলে দুইটা টেবিলের প্রাইসকে আমরা C1 এ কেন বসাইছি? কারণ দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক, এটাও C1 এর রেকর্ড, এটাও C1 এর রেকর্ড, সম্পর্ক হইছে। এই জন্যই তো আমরা টোটাল প্রাইসটাকে 2300 বলতে পারছি। নাকি আমরা এগুলা বাদ দিয়ে শুধু 2300 লিখছি এই দুইজনের হিসাব নিয়ে? আমরা কিন্তু এই দুইজনের হিসাব নিয়ে 2300 লিখি নাই। এই হিসাবটা তোমরা ব্যাংকে যারা ডিপিএস করো তোমরা বুঝবা। তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দাও তুমি, এটা একটা টেবল, এই টাকাটা কেটে নেয় ডিপিএস এ, ওটা আরেকটা টেবল। তাহলে তোমার অ্যাকাউন্টের যে হিসাব সেটা এক ধরনের টেবল, তোমার ডিপিএস এর যে হিসাব সেটা আরেকটা টেবল। দুইটা টেবলের মধ্যে রিলেশন আছে, এই জন্যই তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডিপিএস এ কেটে নিতে পারে। প্রতি মাসে তোমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিপিএস অটো চলে যায়। কেন যায়? কারণ হচ্ছে দুই টেবিলের মধ্যে রিলেশনাল ডাটাবেস আছে, রিলেশন আছে এই জন্য। না হলে কিন্তু কাটতো না। তোমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ওইখানেও প্রাইমারি কি, ওই টেবিলেও প্রাইমারি কি। এই জন্য তোমার এই প্রাইমারি কি থেকে অটোমেটিক টাকা ওই টেবিলে ট্রান্সফার হয়, মানে ডিপিএস এ ট্রান্সফার হয়। সিস্টেমস একদম সিম্পল সিস্টেম। তোমরা সোফা শপে যাও না, তোমরা এক একটা ব্রাঞ্চ থেকে এক একটা জিনিস কিনো। যারা বড় বড় সোফা শপে শপিং করো তোমরা জানো অলরেডি, একটা ব্রাঞ্চ থেকে কিছু প্রোডাক্ট কিনলে, একটা ব্রাঞ্চ থেকে কিছু প্রোডাক্ট কিনলা, আলটিমেটলি যখন তুমি কাউন্টারে জমা দিতে যাও
তখন তোমাকে একই আইডির আন্ডারে সমস্ত পেমেন্ট করতে হয়, নাকি এরকম ওই ব্রাঞ্চ একবার পেমেন্ট, ওই ব্রাঞ্চ একবার পেমেন্ট, ওরকম না, সমস্ত আইডিকে একসঙ্গে তোমার পেমেন্ট করতে হয়। এইগুলা হচ্ছে আলাদা আলাদা ডাটাবেস হলেও সম্পর্ক স্থাপনের মাধ্যমে এগুলাকে একভাবে বিবেচনা করা হয়। আরও একটা মজার উদাহরণ দিব সর্বশেষ। তোমরা জেএসসি, এসএসসি, এইচএসসি সমস্ত সার্টিফিকেট আলাদা আলাদা টেবল না, কিন্তু ব্যক্তি হলো একজন, তুমি, তোমার নির্দিষ্ট একটা আইডেন্টিটি আছে, তোমার মাধ্যমে ওরা সব রিলেশনাল ডাটাবেস। দেখো না, তোমার এসএসসিও তোমার, এইচএসসিও তোমার, জেএসসিও তোমার, পিএসসিও তোমার, তাহলে সমস্ত ডাটাবেজের ওনার কে? তুমি। তাহলে সমস্ত ডাটাবেস তোমাকে প্রাইমারি কি করে সম্পর্কে স্থাপন করা হয়েছে? এখন আমাকে বলো, রিলেশনাল ডাটাবেস তোমাদের কার কার পানির চেয়ে সহজ? যে কোনো রিলেশনাল ডাটাবেস, শুধু বইয়ের খাতায় না, যে কোনো ধরো সৃজনশীল দেখ, তুমি ব্যাখ্যা করতে পারবা কিনা এরকম একটা ইনস্ট্যান্ট উদাহরণ তৈরি করে। রিলেশনাল ডাটাবেস তুমি পরীক্ষায় যেরকম প্রশ্ন দিবে দেখ অ্যান্সার করে আসতে পারবা না? যদি আসে পরীক্ষায়, দেখি বলো তো, বা ভবিষ্যতে যদি কাউকে পড়াও, বা গুচ্ছ রিটেনে যদি আসে রিলেশনাল ডাটাবেস ব্যাখ্যা করো, পারবে না? একটু বলো, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করে সবাই বুঝছো কিনা, পড়ার ক্লিয়ার কিনা একটু বলো। কেমন লাগে ক্লাসটা কেমন লাগছে? ক্লাসটা কেমন লাগছে? একটু বলো তো ক্লাসটা কেমন লাগছে, সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগছে। আমি এখন ঘোষণা করব আগের দিন কে সবচেয়ে বেশি মেনশন আর শেয়ার করছিল তার নামটা। তোমরা একটু মন দিয়ে শুনবা, ওকে কেউ চিনলে মেনশন করে দিবা, ঠিক আছে? আগের দিন যে শেয়ার করছে সর্বোচ্চ। লটারি দিতে হবে না, ওর নাম আমি এমনি বলে দিতে পারবো, লটারি না দিলেও। আচ্ছা, ওর নাম হচ্ছে মাহবুব নামে একটা ছেলে। মাহবুব, আমি চিনি না, মাহবুব নামের একজন ছেলে, ও হচ্ছে আমার পেড বেস রেস্টুরেন্ট নামে বি। ওই ছেলেটা প্রথম দিন শেয়ার মেনশনে ফার্স্ট হয়েছিল। দুইজনকে কনসিডারে রাখছিলাম, শুভ হাসান, পরবর্তীতে দেখলাম যে শুভ হাসানের চেয়ে মাহবুব বেশি ইয়ে করছে। আরেকটা মেয়ে করছিল, ও তেমন একটা ইয়ে হয়নি। মাহবুব, ওকে তোমরা কেউ চিনলে একটু মেনশন করো, মাহবুব নামে একজন ছেলে। আর হচ্ছে ওকে আমাকে ইনবক্স করতে হবে, ওর নাম, ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা আর ফোন নাম্বার। আর আজকের যে বিজয়ী, আমি একটু পরে তার নাম বলে দিব, সে অবশ্যই আমার কাছ থেকে এমসিকিউ বইটা ফ্রি পাবে। আমি কমিটেড পারসন, আমি তোমাদেরকে আগেও বলছি, আমার ক্লাসের যেগুলো গিফট থাকে, আমি যারা বই কিনছে ওদের আগে আমি প্রথমেই আমি যারা গিফট পাইছে ওদেরগুলো পাঠাইছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার ক্লাস অলওয়েজ ভালো লাগে, তবে সবাই বলতেছে অনেক ভালো। তোমাদেরকে একটু বলে ফেলি, অবশ্যই আমি স্ক্রিনশট দিব, যে ছেলেটা চ্যাম্পিয়ন হয়েছে ওর কমেন্টগুলো আমি স্ক্রিনশট দিব, ঠিক আছে? আর সবাই বেশি বেশি দোয়া করবো আমার জন্য। তোমাদের একটা দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে কি, আজকে তোমাদের সবার মেসেঞ্জার গ্রুপে, প্রত্যেকের, আমি জানি প্রত্যেকের কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, এটা নিজেদের লাভের জন্য। তোমরা সবাই বন্ধুদেরকে বলবা তানভীর স্যারের পেড বেস 3-তে ভর্তি কালকে শেষ। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই একটু চেষ্টা করতে হবে বন্ধুদেরকে বলার জন্য, পেড বেস 3 যেহেতু ভর্তি কালকে শেষ হচ্ছে। তোমরা অনেক দিন পর আবার ব্যাচ আসবে আমার, তো তোমরা যদি আমাকে ভরসা করতে পারো, তোমরা অবশ্যই তোমাদের বেস্ট ফ্রেন্ডে সাজেস্ট করবা, ঠিক আছে? আর আজকের ক্লাসটা তোমরা ইয়েতে পাবে, ওই ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসটা পাবে, যারা প্রথম থেকে দেখোনি, পরবর্তীতে চাইলে ক্লাসটি করে নিতে পারবে। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবা। দেখা হচ্ছে খুব শীঘ্র আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।